আসি পরে খবরে। এই মুহূর্তের অন্যতম বড় খবর জানিয়ে রাখি, এবারে বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জে কর্মী সভা ছিল, আর সেই কর্মী সভা থেকেই বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন একবার। সবাই মিলে ঘিরে ধরবেন, মরার বেটা মরা কয়া যাবো, কয়া যা ঘরের টাকা কেন আটকে রাখছিস, ভাড়া বাড়ার টাকা কেন আটকে রাখছিস, এই লোক তো দিয়ে যা, টাকা দে, তারপরে ভোটের কথা কব। আর নাহলে বাঁধিয়ে রাখবেন, বাঁধিয়ে রাখিয়ে টাকা আদায় করবেন। বিষাক্ত সাপ, সমাজের শত্রু, এগুলা এলে সমাজ ছোট করা লাগবে। রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন শোনালাম আপনাদের। তুফানগঞ্জে কর্মী সভা থেকে বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন তিনি, এবং বিতর্কে তৃণমূলের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপি নেতা কর্মীরা ভোট চাইতে এলেই বেঁধে রাখুন, হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ঘোষের। তুফানগঞ্জের কর্মী সভা থেকে বিজেপিকে বেঁধে রাখার হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ঘোষের। রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, TV9 স্বাগত জানাই। এবারে রবীন্দ্রনাথ ঘোষ তিনি হুঁশিয়ারি দিয়েছেন তুফানগঞ্জের কর্মী সভা থেকে যে বিজেপি নেতাকর্মীরা যদি ভোট চাইতে আসে এলেই বেঁধে রাখুন। কি বলবেন? আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আবারও একবার শোনাই তুফানগঞ্জের কর্মী সভা থেকে কি বললেন রবীন্দ্রনাথ ঘোষ। সবাই মিলে ঘিরে ধরবেন, মরার বেটা মরা কয়া যাবো, কয়া যা ঘরের টাকা কেন আটকে রাখছিস, ভাড়া বাড়ার টাকা কেন আটকে রাখছিস, এই লোক তো দিয়ে যা, টাকা দে, তারপরে ভোটের কথা কব। আর নাহলে বাঁধিয়ে রাখবেন, বাঁধিয়ে রাখিয়ে টাকা আদায় করবেন। বিষাক্ত সাপ, সমাজের শত্রু, এগুলা এলে সমাজ ছোট করা লাগবে। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সজলবাবু, যেটা দেখলাম তৃণমূলের সহসভাপতি তিনি তো বলছেন বিজেপি নেতাকর্মীরা ভোট চাইতে এলে বেঁধে রাখুন, হুঁশিয়ারি দিচ্ছেন এই ভাষায়, কি বলবেন? আসলে এগুলো না বললে আর তৃণমূলে কেউ হাততালি দিচ্ছে না। এগুলো না বললে আপনারা টিভিতে দেখাচ্ছেন না, ওদের সারা দিন ওদের চোর 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 শুনতে হচ্ছে। এখন এরা বাঁধনের ফোবিয়ায় ভুগছে, কারণ রোজ সিবিআই ইডি টপাটপ করে এক একটা করে ধরে একদম মানে ইঁদুর কলের মতন নিয়ে গিয়ে তাদের কলে ভরছে। হ্যাঁ, তাদের প্রত্যেকের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এখন এই অবস্থায় এসব কিছু না বললে কর্মীরা নড়ে চড়ে উঠছে না। যারা এত বেঁধে রাখার কথা বলে তারা একবার যাক না, হ্যাঁ, তারা একবার জনতার মাঝে একা যাক, গিয়ে বলুক বিজেপিকে বেঁধে রাখতে হবে, আমরা তৃণমূল। জনগণ যদি ওদের ল্যাম্পপোস্টে বেঁধে না রাখে, হ্যাঁ, তাহলে আমি আর রাজনীতি করব না। একবার ট্রেনে উঠে বলুন যে তৃণমূল ভালো লোক, বিজেপিকে বাঁধতে হবে। যদি জনগণ তাকে ট্রেন থেকে ফেলে দেয় তার দায় জনগণের থাকবে, আমার নয়। কিন্তু আজকে এইরকম একটা অবস্থায় নিয়ে এসছে পুরো রাজনীতিটাকে, কুকথার প্রতিযোগিতা। কে আগে, ওই আপনার উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, নাই মালদার MLA কি নাম, কি বক্সি, কে আগে? হ্যাঁ, এর একটা প্রতিযোগিতা চলছে। এ ওকে বলছে আবার পরের জন আর এক কাটি এগিয়ে বলছে। হ্যাঁ, এদেরকে বয়কট করুন, এদেরকে বয়কট করুন, বাংলার সংস্কৃতি বাঁচবে তাতে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তার রিয়াকশন পেলাম আমরা, এবং আবারও একবার কড়া ভাষায় হুঁশিয়ারি এবং আবারও কুকথা, সেটাই শোনা গেল রবীন্দ্রনাথ ঘোষের গলাতে। এবার আসি অযোধ্যার খবরে। অযোধ্যা সাজছে। কাল মন্দির নগরীতে নরেন্দ্র মোদী পৌঁছচ্ছেন। একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। অযোধ্যার নবনির্মিত যে বিমানবন্দর এবং রেল স্টেশন তিনি উদ্বোধন করবেন। কি কি দুটো খবর একবার একটু বিগওয়ালের মাধ্যমে আবারও আপনাদের সামনে তুলে ধরি। 15 কিলোমিটার রোড শো করবেন মোদী, যে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। পাশাপাশি অযোধ্যাতে নরেন্দ্র মোদীর দিনভর ঠাসা কর্মসূচির মধ্যে রয়েছে বিমানবন্দর উদ্বোধন, রয়েছে ট্রেনের উদ্বোধন, এবং পাশাপাশি রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এছাড়া এই রাম মন্দির চত্বরে আলাদা করে এবারে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেমন মদ বিক্রি বন্ধ, 84 কোশি পরিক্রমা মার্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মদের দোকান অন্যত্র সরানো হয়েছে এবং সরানোর নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মাংসের দোকানও সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
সব মিলিয়ে ঠাসা কর্মসূচি এবং সাজো সাজো রব অযোধ্যার। যেমনটা বললাম আপনাদের, নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশন উদ্বোধন নরেন্দ্র মোদীর। একটি জনসভা রয়েছেন, 15 কিলোমিটার রাস্তা ধরে তিনি রোড শো করবেন। 2টি অমৃত ভারত এক্সপ্রেস, 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও রয়েছে প্রধানমন্ত্রীর। এবং ইতিমধ্যেই এই অযোধ্যা বিমানবন্দরের নামও পরিবর্তন হয়েছে। নতুন নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। নতুন নামে রামায়ণের ছোঁয়াও রয়েছে। রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে বিমানবন্দর। নতুন করে তৈরি করা বিমানবন্দরই আগামীকাল উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে সাজো সাজো রব এই মুহূর্তে অযোধ্যা জুড়ে। অযোধ্যাতে মদ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার এবং মন্দির চত্বরকে ইতিমধ্যেই নো লিকার জোন ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। অযোধ্যার 84 কোসির পরিক্রমা মার্গে নিষেধাজ্ঞা জারি। দোকান অন্যত্র সরানো হয়েছে। 150 থেকে 175 কিলোমিটার দীর্ঘ রাস্তাতে মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা যোগী আদিত্যনাথের। 22 জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন হতে চলেছে। এবারে যাদবপুরে খবরে আসি, কারণ রাজ্যপাল টানাপোড়েন চলছেই। আর তার জেরে রাজ্যের 5 তারা বিশ্ববিদ্যালয় একেবারে অচলাবস্থা। কারণ উপাচার্যকে সেটাই জানে না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাবুন একবার কি পরিস্থিতি। এই রকম অবস্থা কিন্তু আগে হয়নি যাদবপুরে। এখন ভিসিকে তা জানতে চেয়ে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি লিখেছেন রেজিস্ট্রার। আচার্য বরখাস্ত করার পরে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন বুদ্ধদেব সাউ, কিন্তু তিনি দপ্তরেও আসছেন না, গাড়িও ব্যবহার করছেন না। এরকম একটা অবস্থাতে বিশ্ববিদ্যালয়ে দৈনন্দিন কাজ হবে কি করে চিন্তায় পড়েছেন পড়ুয়া এবং অধ্যাপকরাও। দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের হাল ভাবাচ্ছে এবারে প্রত্যেককেই যে কি চলছে সেখানে। আমাদের কাছে তো দুরকম চিঠি এসেছে, দুটো চিঠি দুরকম। এই নিয়ে একটা কনফিউশন তো নিশ্চয়ই আছে। তো আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে কালকে একটি মেল পাঠানো হয়েছিল। এই দুটো বিষয়, দুটো চিঠিকে অ্যাটাচ করেই আমি উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়ে দিই যে আপনারাই জানান আমাদের এই সময়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল বিভিন্ন বিষয়ে আমরা কার কাছ থেকে নেব। এখনও পর্যন্ত কোনো ফিক্সড সদুত্তর দেওয়া হয়নি। আমি মাননীয় ভাইস চ্যান্সেলরকেও ওনাদের এটা পাঠিয়েছি। উনি কালকে বলেছেন যে নন স্ট্যাটিউটারি, কিন্তু আমরা সবাই মিলে বসে এই বিষয়টা আলোচনা করব। খুব অসহায় লাগছে যে আজকে শিক্ষকরা কার কাছে সই করাতে যাবে। উপাচার্য কে আছে অ্যাপ্রুভ্যাল? আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অ্যাপ্রুভ্যাল দৈনিক প্রচুর জিনিসের, মানে জাস্ট রুটিন অ্যাপ্রুভ্যাল লাগে। সেই রুটিন অ্যাপ্রুভ্যালগুলো পর্যন্ত সমস্ত আটকে গেছে। আমাদের ন্যাকের ভিজিট আছে, এনবিএ ভিজিট আছে, কি হবে কেউ জানে না। অথচ আজকে আমরা জানতে পারছি না উপাচার্য পদে কেউ আছেন না নেই, থাকলে কে আছেন। এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্তত আগে কোনো দিন হয়নি। আজকে যদি ছাত্র স্বার্থে আপনাকে একটা ভিসি হিসেবে ডকুমেন্টে সই করতে হয়, করবেন? এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই। তবে এখানেও আমি বলি, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনকে রেসপেক্ট করতে চান এবং সেখানে কোর্টের যে অসহায়তা, মানে তারাও ডিসাইড করতে পারেনি, তারাও ছাত্রদের স্বার্থ হিসাবে সেদিন আমাকে ভাইস চ্যান্সেলর হিসাবে অ্যাকসেপ্ট করতে তারা বাধ্য হয়েছে। তার মানে কি, যে তারাও বুঝতে পেরে গেছে যে ওই যে দুটো ডিসিশানের মধ্যে একটা কন্ট্রাডিকশান আছে। যদি না থাকতো তাহলে কিন্তু আইনি পদ্ধতিতে যেতে পারতো। যদি বলেন যে তারাও তাহলে কি আইন ভঙ্গ করেছে? কোভিডের খবরে আসি, কারণ আবারও কোভিড চোখ রাঙাচ্ছে। শহরে কোভিড সংক্রমণে এবার এক বৃদ্ধের মৃত্যুর খবর সামনে এলো। ইকবালপুরে বেসরকারি হাসপাতাল, সেখানে বৃদ্ধ ভর্তি ছিলেন। গতকাল বিকেলে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে আর রাতে মৃত্যু হয়। সেপটিক শকে ছিলেন বৃদ্ধ। এই ঘটনায় উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে। স্বাস্থ্য ভবন সূত্রে এখনও পর্যন্ত খবর যে এখনও পর্যন্ত বাংলায় পা রাখতে পারেনি JN.1 সূত্রের খবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে 30টি নমুনা ইতিমধ্যে স্বাস্থ্য ভবন পাঠিয়েছিল। সেগুলো বিশ্লেষণের পর দেখা যায় যে কোনোটিতেই কোভিডের নতুন ভ্যারিয়েন্ট JN.1 এর ছাপ নেই।